লজ্জা এবং রাগ একই সঙ্গে দুটো অনুভূতি হলো মুস্কানের। তাই বলল, বেশি কথা বলো না তো, চুলগুলো ঠিক করে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। এক সাইড সিটি করে চুলগুলো খুলে ফেলল রিমি। যত্ন সহকারে আঁচড়ে দিয়ে বলল, শোন, যতক্ষণ রাস্তায় থাকবি চুল বেঁধে রাখবি। এত বড় বড় চুল খুলে রাস্তায় বের হওয়া ঠিক না, অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে। মুস্কান চোখে মোটা করে কাজল লাগাতে লাগাতে বলল। রিমি চুপচাপ গিয়ে বিছানায় বসে মুস্কানের সাজসজ্জা দেখতে লাগলো। কাজল দেওয়া শেষে মুস্কান জিজ্ঞেস করলো, আচ্ছা, গোলাপি রঙের লিপস্টিক দেবো নাকি লাল? একটা দিলেই হলো, দুটোতেই তোকে বেশ ভালো মানায়। গোলাপি দিই তাহলে। পরনে কালো শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে গাঢ় গোলাপি লিপস্টিক, গলায় সাদা স্টোনের নেকলেস, কানে সাদা স্টোনের দুল, দু হাতে কালো সাদা মিশ্রণের ব্রাইডাল চুড়ি পরে সাজের সমাপ্তি ঘটিয়েও আবার আচমকা মনে পড়েছে এমন ভনিতায় ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে একজোড়া নূপুর বের করে ধীর পায়ে বিছানার সামনে গিয়ে বিছানার উপর পা তুলে নূপুর জোড়া পরে নিয়ে রিমিকে বলল, ভাবি যান, কমপ্লিট, এবার আমি যাই। তোর ভাইয়া কিন্তু স্কুলে যাওয়ার আগে পই পই করে বলে গেছে এভাবে একা একা না বের হতে। তাহলে এখন ধোকা পাবো কোথায়? অদ্ভুত। দিহান ভাইয়া নিতে আসবে তোকে। তাহলে ফোন দাও, আমার ফোন তো আমি ভেঙে চুরমার করে দিয়েছি। বলেই কুটিল হাসলো। রিমি সন্দিহান দৃষ্টিতে মুস্কানকে আগাগোড়া দেখে নিয়ে দিহানকে ফোন করলো। ঘটে গেল আরেক বিপত্তি। দিহানের অফিসে কিছুক্ষণের মধ্যে ইম্পর্টেন্ট মিটিং শুরু হবে, যার দরুন তাকে সেখানে উপস্থিত থাকতেই হবে। তাই সে ইমনকে ফোন করে দিয়েছে যাতে সে মুস্কানকে স্কুলে ড্রপ করে দেয়। এমন কথোপকথন শুনে মুস্কানের বুকের ভিতর আচমকাই কিছু একটা কামড়ে ধরলো যেন। এক ঢোক গিলে দ্রুত নিজের পার্স নিয়ে ছুটে বেরিয়ে যেতে যেতে বলল, কাউকে লাগবে না আমাকে পৌঁছে দেওয়ার জন্য, আমি একা যেতে পারবো। রিমি ফোন কেটে এত পিছন ডাকলো তবুও দাঁড়ালো না মুস্কান। গেট খুলে গেটের বাইরে দাঁড়িয়ে তবেই থামলো সে। সেই সাথে বক্ষস্থল থেকে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসার উপক্রম হলো। সামনে ইমনের গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে ইমন। মুস্কান হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেকে প্রাণপণে স্বাভাবিক রাখার চেষ্টা করে গাড়ি পাস করার জন্য উদ্যত হবে, তৎক্ষণাৎ সামনের ডোর খুলে দিল ইমন। পিছন থেকে রিমি বলল, মুসু, কথা না বাড়িয়ে উঠে পড়, এভাবে আজ একা যাস না। এমন ব্রাইডাল লুকে একা একা যেতেও মন সায় দিল না মুস্কানের। তার উপর আজই প্রথম এভাবে সেজেছে সে। এর আগে একবারের জন্যও সাজতে ইচ্ছে করেনি। আজ এভাবে সাজগোজ করবে একেবারের জন্যও কখনো ভাবেনি। অনুষ্ঠানের জন্য গাউন কিনে রেখেছিল, অথচ সকাল সকাল বাড়ি ফিরে রিমির কাছে শাড়ি চেয়ে বসেছে। হয়তো তার অবচেতন মন সামনের এই সুপুরুষটির জন্য তার দেহকে এভাবে সজ্জিত করেছে। ভাবতেই পুরো শরীর এবং মন জুড়ে শীতল শিহরণ বয়ে গেল। বাড়তে থাকলো বক্ষস্থলে কম্পমান অনুভূতি। পাশে তাকিয়ে রিমির দিকে এক পলক চেয়ে সম্মুখে তাকালো। গম্ভীর মুখে স্থির হয়ে বসে আছে ইমন। অতিরিক্ত ফর্সা হওয়ার দরুন গায়ে কালো শার্টটা মারাত্মক আকারে ফুটে উঠেছে। ব্রাউন কালার কিছু চুল কপালে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খোঁচা খোঁচা দাড়িগুলো এবং ডার্ক পিঙ্ক কালারের ওষ্ঠজোড়ার দিকে তাকিয়ে এক ঢোক গিলল মুস্কান। ইমন একবারের জন্য তাকায়নি মুস্কানের দিকে, অথচ মুস্কান এই মুহূর্তে তাকে গিলে খাচ্ছে। মুস্কান হয়তো কল্পনাও করতে পারছে না, জাস্ট একটিবার যদি ইমন চৌধুরীর দৃষ্টিতে আজ সে পড়ে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। অন্তত একবার হলেও আজ যদি ইমন পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখত মুস্কানকে, তাহলে হয়তো রিমির ভাষ্য মতে সত্যি অ্যাটাক হয়ে যেত। অথচ ইমন একটিবার ফিরেও তাকালো না, নাকি সে অপেক্ষায় আছে সঠিক কোনো সময়ের। ইমনের অ্যাটিটিউড খুব একটা পছন্দ হলো না মুস্কানের। কিঞ্চিত অপমান বোধও করল সে। ধীরে সুস্থ এক হাতে আঁচল ধরে গাড়িতে উঠে বসলো। রিমি দৌড় ধাক্কা দিতে দিতে মুচকি হেসে বলল, হ্যাপি জার্নি। যে নারী সময়ে অসময়ে বারংবার একজন পুরুষের হৃৎপিণ্ডে মৃদু কম্পন ধরাতে ব্যস্ত থাকে, সে নারী কি করে পারে সে পুরুষটিকে প্রত্যাখ্যান করার আগে পুরুষটির হৃৎপিণ্ড নামক মাংসপিণ্ডটিকে দেহচ্যুত কেন করল না? আপন মনে প্রশ্নগুলো করছে ইমন। এদিকে মুস্কান বারবার আর চোখে ইমনকে দেখছে আর ফুঁসছে। তার ধারণা ইমন তাকে ইগনোর করছে।
এই যে সে শাড়ি পরে এত সুন্দর করে সেজেছে, এসবের একটুও খেয়াল করেনি ইমন। অথচ এসবের পুরোটা খেয়াল করেই নিজের দৃষ্টি জোড়াকে কঠোরভাবে নিরুৎসাহিত করে চলেছে ইমন। একবারের জন্য যদি নিজের মন এবং চোখকে উৎসাহ দিয়ে ফেলে, তাহলে পাশে থাকা ছোট্ট এই রমণীকে কেউ বাঁচাতে পারবে না। 10 মিনিট পথের 5 মিনিট অতিক্রম করেছে মাত্র। মুস্কানের ভিতর উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। তার অন্তরটা পুড়ে যাচ্ছে কেমন, হৃদস্পন্দন ঝড়ের গতিতে বাড়ছে। এক পর্যায়ে নিজেকে দমিয়ে রাখার তীব্র চেষ্টায় মেতে উঠল। এক হাত দিয়ে অপর হাত মুচড়ে শুরু করলো ক্রমাগত। একদিকে নিঃশ্বাসের ক্রমাগত ফোঁস, অপরদিকে চুরির ঝুনঝুন শব্দ। ইমন চৌধুরীর আর বুঝতে বাকি নেই তার হৃদয় হরণকারিণীর অস্থিরতার কারণ এবং অস্থিরতার মাত্রা ঠিক কতখানি গভীর। তাই মাঝ রাস্তায় আচমকাই গাড়ির ব্রেক কষল। আতঙ্কিত হয়ে কেঁপে উঠল মুস্কান। ইমনের দিকে ভীতিকর দৃষ্টি নিক্ষেপ করতে ইমনের শান্ত এবং শীতল দৃষ্টিতে আচ্ছন্ন হয়ে গেল তার দৃষ্টিজোড়া। বক্ষ স্পন্দন হয়ে গেল এলোমেলো। দৃষ্টিজোড়া নিমিষেই নত করে এলোমেলো শ্বাস গ্রহণ এবং ত্যাগ করতে থাকলো। ইমন তখনই স্থির তার মাদকেও চাহনীয়। সে যে আটকে গেছে মুস্কানের কৃষ্ণবর্ণীয় দৃষ্টিজোড়ায়, আটকে গেছে গাঢ় গোলাপি ওষ্ঠজোড়া নিম্ন স্থলে, সন্তর্পণে ইশারাকৃত কৃষ্ণবর্ণ তিলকটাতে। আজ যেন ইমনের চারপাশ কৃষ্ণবর্ণে মুখরিত হয়ে উঠেছে। ঘড়ি ধরে প্রায় 1 মিনিট নীরবতা পালন করে রুদ্ধ শ্বাস ছাড়ল ইমন। মুস্কানের থেকে দৃষ্টি সরিয়ে সামনের পিচ ঢালা রাস্তায় দৃষ্টি নিক্ষেপ করল। এক ঢোক গিলে শুষ্ক গলাটা ভিজিয়ে নিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমাদের 31 বছরের জীবনে 31-এর অধিক মেয়ের প্রপোজাল পেয়েছে, অ্যাকসেপ্ট নয় বারংবার প্রত্যাখ্যান পেয়েছে তারা আমার থেকে। কিন্তু আজ বুঝতে পারছি না চাইতেও তাদের কতখানি যন্ত্রণা আমি দিয়েছে। অন্তঃস্থলে তীব্র কম্পন অনুভব করল মুস্কান। নত রাখা নির্মল দৃষ্টি জোড়া নিমিষেই ক্রোধে পরিণত হলো। 3টা বছর তাকে মৃত্যুর অধিক যন্ত্রণা দিয়ে তাকে বোঝার বিন্দু মাত্র চেষ্টা করল না, অথচ তার দ্বারা প্রত্যাখ্যান হওয়া নারীদের বুঝে নিজেকে মহান পুরুষ প্রমাণ করতে চাইছে। তার এই মহান হওয়াটা কোনোদিন সফল হতে দেবে না মুস্কান। আর যাই হোক, ইমন চৌধুরী মহান হতে পারে না। ইমন চৌধুরীর স্বার্থপর হৃদয়হীন বই আর কিছুই হতে পারে। ইমন চৌধুরীর স্বার্থপর হৃদয়হীন বই আর কিছু হতেই পারে না। মুস্কানের ক্রোধে জর্জরিত দৃষ্টিজোড়া দেখে ইমনের শীতল দৃষ্টিজোড়া দৃঢ় হতে লাগলো। দুজনের নিঃশ্বাসের গতি যেন ক্রমাগত বেড়েই চলেছে। সেই সাথে হচ্ছে একে অপরের নিঃশ্বাসে নিঃশ্বাসে যুদ্ধ। সেই যুদ্ধকে স্থগিত করে মুস্কান বলল, 3টে বছরে একটা মেয়েকে মৃত্যু সমান যন্ত্রণা দিয়ে আজ তুমি 31-এর অধিক মেয়ের যন্ত্রণার কথা ভাবছো? হাউ ফানি! বেশি বড় হয়ে গেছিস তুই, প্রয়োজন অধিক কিছু ভালো নয়। এক্সেস ইজ দ্য ভেরি ব্যাড। বড় ছিলাম না বলেই তো কিছু মানুষ সহজে আঘাত করতে পেরেছে। বড় এত কদর সত্যি তখন বুঝতে পারিনি। এই পৃথিবীর মানুষগুলোর কাছে, এই সমাজের কাছে অনুভূতির কোনো মূল্য হয় না। যে জিনিসটাকে অধিক মূল্য দেওয়ার প্রয়োজন, তারা সেই জিনিসটাকে সবচেয়ে তুচ্ছ মনে করে। নির্লিপ্ত ভনিতায় মুস্কানের যন্ত্রণাময় বাক্যগুলো শুনে অধৈর্য হয়ে পড়ল ইমন। অকস্মাৎ ভাবে মুস্কানের দিকে ঝুঁকে দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করে দৃঢ় কণ্ঠে বলল, অনুভূতির মূল্য যদি নাই দিতাম, আজ আমি এখানে তোর পাশে থাকতাম না। কোনো এক বিদেশি নিয়ে বিয়ে করে ওইখানে সেটেল হয়ে যেতাম। আচমকাই এত কাছে আসাতে মুস্কানের হাত পা কাঁপতে শুরু করলো। গলা শুকিয়ে কাটকাট অবস্থা। বুকের ভেতর হৃদস্পন্দনের ঢিপ ঢিপ শব্দ এবার ধরাস ধরাসে পরিণত হয়েছে। ইমনের দৃঢ় দৃষ্টি জোড়ায় নিজের দৃষ্টি রাখার সাহস হয়ে উঠল না আর। বিক্ষিপ্ত দৃষ্টিতে এদিক সেদিক তাকাতে থাকলো আর বলল, আমার দেরি হয়ে যাচ্ছে নানা ভাই। হোক দেরি, কিসের কাজ তোর? কি কাজ করিস? কে বলিস তোকে নৃত্যের মাস্টারনি হতে? আমি বলেছি? কোন সাহসে তুই সারাদিন একা রাস্তাঘাটে ঘুরে বেড়াস? কোন সাহসে তুই আজ এভাবে সেজেগুজে বেরিয়েছিস? উত্তর দে। চিৎকার করে কথাগুলো বলতেই ভয়ে থরথর করে কাঁপতে থাকলো মুস্কান। মুস্কানের এহেন অবস্থা দেখে আবার স্থির হয়ে গেল ইমন। অস্ফুট স্বরে ওহ শিট বলেই এক হাতে মুস্কানের কান সহ চোয়াল চেপে ধরল। আর একটু এগিয়ে মুস্কানের কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে নাকে নাক স্পর্শ করল। চোখ জোড়া বন্ধ করে 2 হাতে শাড়ি খামচে ধরল মুস্কান।
ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করতেই ইমন শান্ত গলায় বলল, আমার মুগ্ধময় কি এভাবে সবাই দেখুক তা আমি চাই না। আজকের পর এভাবে কখনো বের হবে না, মনে থাকবে? উত্তর পেল না ইমন, পাওয়ার কথাও না। একদিকে এমন ধমক, অপরদিকে এমন মোহনীয় স্পর্শের পাশাপাশি মোহনীয় বাক্য। মুস্কানকে কুপকাত করার জন্য এর বেশি কিছুর প্রয়োজন নেই ইমনের। দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল মুস্কানের। ইমন ছোট্ট একটি শ্বাস ছেড়ে দু হাতের বুড়ো আঙ্গুলে অশ্রুচোরা মুছে দিতে দিতে বলল, যে অপরাধ তুই করেছিস তার তুলনায় রিয়েক্টটা জাস্ট সিম্পল। তাই কেঁদে ভাসিয়ে আমাকে শাস্তি দেওয়ার প্ল্যানটা না করলে কি নয়? দৃষ্টিজোড়া মেলে ধরল মুস্কান। দু চোখের কাজল লেপটে যাওয়ার অবস্থা তৎক্ষণাৎ ইমন সরে গিয়ে বলল, এত কষ্ট করে সেজেছিস এসব করার জন্য? চুপ চুপ, একদম চুপ, ডোন্ট ক্রাই। মুস্কান নাক টানতে শুরু করলো। ইমনের থেকে চোখ ফিরিয়ে শাড়ির আঁচলে চোখ এবং নাক মুছে ঘুরে বসল। ইমন নিজের মাথা হেলিয়ে বসে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল, বলল, কিছু বলার আগেই কান্নাকাটি করলে তো মুশকিল। বড় আর কই হলে মুশো? ইমনের দিকে না ফিরেই ভেজা কণ্ঠে মুস্কান বলল, আমার ভালো লাগছে না তোমার সঙ্গে থাকতে, প্লিজ আমাকে স্কুলে দিয়ে আসো, নয়তো আমি বেরিয়ে যাব। বাহ, দারুণ থ্রেড। কিছু বলল না মুস্কান। ইমন ওষ্ঠ কোণে হাসির রেখা ফুটিয়েই বলল, পারফিউমের চেয়ে তোর চুলের ঘ্রাণটা বেশি ফিল করছে। বুকের ভিতর ধক করে উঠল, সেই সাথে লজ্জায় নিঃশ্বাস রুদ্ধ করে ফেলল মুস্কান। ইমন সেসবে নজর না দিয়ে মলিন কণ্ঠে বলল, তুই কাল যে বলেছিস আর আজ যে করেছিস, আমার কি হবে মুশো? আমি অত্যন্ত আচরণ করতে চাইছি না, সমঝোতে চাইছে। আমাকে স্কুলে দিয়ে আসবে কি না? যদি বলি না? আমার দুটি পা রয়েছে। কথাটি বলেই গাড়ির ডোর খোলার জন্য উদ্যত হলো মুস্কান। ইমন তৎপর হয়ে মুস্কানের বাহু টেনে একদম নিজের কাছে নিয়ে এলো। কঠিন স্বরে বলল, আমার অনুমতি ব্যতীত এক পাও নড়বি না। লাগছে আমার। কাঁদো কাঁদো হয়ে বলল মুস্কান। ইমন আশ্চর্য হয়ে বলল, তোর জন্য এখন তুলো দিয়ে হাত বানিয়ে আনতে হবে। বলে হাত নরম করে দিয়ে মুস্কানের অতি নিকটে এলো। তারপর লম্বা এক শ্বাস টেনে কানের কাছে মুখ নিয়ে মৃদু কণ্ঠে বলল, বলিউডের রজনীকান্ত রোবট মুভিটা কেন বানিয়েছে জানিস? কারণ তিনি দেখাতে চেয়েছেন মেয়েরা শুধু পুরুষদের নয়, মেশিনের মাথাও নষ্ট করতে পারে। বিস্মিত হয়ে বড় বড় চোখ করে তাকালো মুস্কান। চোখ পিটপিট করে বলল, বাজে কথা। উত্তম কথা। শোন আমাকে যে 31-এর ঊর্ধ্বের মেয়েরা প্রেম এবং বিয়ে প্রপোজাল দিয়েছে, তাদের মধ্যে 5 জন আমাকে সুইসাইড করার থ্রেটও দিয়েছে। 2 জন সরাসরি ব্লেড এবং পয়জন নিয়েও ভয় দেখিয়েছে। তবু আমি তাদের গ্রহণ করার কথা চিন্তাও করিনি। যারা আমাকে পাওয়ার জন্য সুইসাইড করতে চেয়েছে তাদের কথা যেমন আমি ভাবিনি, তেমন যে আমাকে পেলে সুইসাইড করবে বলেছে তার কথা আমি ভাববো না। তার মানে কোনো কালেই ভাবুনি? সরাসরি বুঝতে পারবেন। ভেবেছি কি ভাবিনি। মানেটা রজনীকান্তের সিনেমার সঙ্গে গুলিয়ে ফেলেছি, মাথা নষ্ট। আতকে উঠে ঘুরে বসলো মুস্কান। নিঃশ্বাসে তার তীব্র অস্থিরতা। ঈষৎ হেসে চোখ বুঝে স্বস্তি নিঃশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দিল ইমন। স্কুলের সামনে গাড়ি ব্রেক করলো ইমন। মুস্কানের দিকে গভীর দৃষ্টি ছুড়ে দিয়ে বলল, ভ্রুজোড়া কুঁচকে মুস্কান বলল, শায়রি আপুর সঙ্গে চলে যেতে পারবো। আমার বাড়ি যেতে হবে। 3 বছরে নিজের মধ্যে এতটা পরিবর্তন আনবি বুঝিনি। যে পরিবর্তনটাই আমার মায়ের সঙ্গে বেয়াদবি করতেও তোর বাধবে না। আশ্চর্য হয়ে ইমনের দিকে তাকালো মুস্কান, বলল, আমি কখন বেয়াদবি করলাম? পুরো 3টা বছরে বেয়াদবি করেছিস, আর গতকাল আমার মায়ের পাশে শাওয়ার হচ্ছে তোকে বেশি প্রয়োজন ছিল। আমি কারোর প্রয়োজন মেটাতে পারবো না। মুস্কান, না মানে বিকেলে বন্ধুদের সাথে সময় কাটাবো। বলেই মাথা নিচু করে অপরাধীর ন্যায় ডোর খুলে নেমে পড়ল। ইমনের মাথাটা পুরো ঝিম মেরে গেছে মুস্কানের বলা শেষ বাক্যটি শুনে। ভেবেছিল চলে যাবে, কিন্তু লক্ষ্য করল মুস্কানের পায়ের গোড়ালি থেকে অনেকটা উঁচুতে শাড়ি উঠে গেছে। নিম্ন স্থানে কালো পেটিকোটের বেশিরভাগই দেখা যাচ্ছে। চুলগুলো পুরো পিঠে ছেয়ে আছে। একদিকে চুল, অপরদিকে আঁচল সামলাতে বেশ হিমশিম খাচ্ছে মুস্কান। এদিকে রাস্তা পার হতেও পারছে না।
ক্ষিপ্ত মেজাজ নিয়েই গাড়ি থেকে নামলো ইমন। শার্টের হাতা ফোল্ড করতে করতে মুস্কানের পিছনে গিয়ে দাঁড়ালো। আশেপাশে নজর বুলিয়ে কিছুটা ঝুঁকে শাড়ি টেনে পেটিকোট ঠেকে দিল। চমকে উঠল মুস্কান, বলল, কি হচ্ছে কি? ইমন ক্ষুব্ধ হয়ে মুস্কানের দিকে তাকাতেই মুস্কান এক ঢোক গিলে আশেপাশে নজর বুলালো। ইমন চোখ মুখ কুচকে সোজা হয়ে দাঁড়িয়ে শাড়ির আঁচল টেনে মুস্কানের ডান পাশের কাঁধ উঠিয়ে বলল। মুস্কান চোখ দুটো ছোট ছোট করে তাকালো ইমনের দিকে। ইমন ডোন্ট কেয়ার ভাব নিয়ে তার বলিষ্ঠ হাত দ্বারা মুস্কানের ছোট্ট কোমল হাতটি মুঠোবন্দি করে নিয়ে রাস্তা পার হলো। মনে মনে প্রচণ্ড খুশি হয়ে ইমনের পিছন পিছন আগাতে লাগলো মুস্কান। মুস্কানকে গেট অবধি পৌঁছে দিয়েই গাড়িতে এসে বসেছে ইমন। দীর্ঘ একটা সময় চুপচাপ বসে থাকার পর পকেট থেকে ফোন বের করে মুরাদের নাম্বার ডায়াল করলো। ইমন বল, মুসুকে পৌঁছে দিয়েছিস? ও বুঝতে পারেনি তো আমি আর দিহান প্ল্যান করে ওকে পৌঁছে দিইনি আজ। কৈফত দেওয়ার জন্য ফোন দেইনি, কৈফত নেওয়ার জন্য ফোন দিয়েছি। তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কি নিয়ে আবার চটে গেলি দোস্ত? রিমিকে এক্ষুনি সাজগোজ করে রেডি করে বলবি শাড়ি স্কুল থেকে নিয়ে যেতে। কি মাথা খারাপ? রিমি কি স্কুলে পাঠাবো, তা আবার সাজগোজ করে? বাড়িতেই সাজতে দেই না, আবার নাকি অনুষ্ঠানে? হ্যাঁ, তার মানে বোনের প্রতি যতটা দরদ দেখাস ভেতরে ভেতরে আসলেই ততটা নেই? মানে? ইয়েস, তোর বোন কোন সাহসে এভাবে বেরিয়েছে? আনসার মি। প্রথমে মুরাদ কিছু বুঝতে পারলো না, আর তারপর ইমনের থেকে সব শুনে বলল, মুস্কান এভাবে কখনোই বের হয় না ইমন, তুই আমাকে ভুল বুঝছিস। আমি বুঝতে পারছি না, ও তো বাসার ভিতরেও সাজগোজ করে না, আজ শাড়ি পরে এভাবে বেরিয়েছে, অদ্ভুত। তোরা সব কয়টা ইবলিশের চেয়েও খারাপ। নিজের বইয়ের যত্ন ঘরে রেখে দিস। দিহান শাহেরি এসব বিষয়ে যথেষ্ট সচেতন, অথচ মুস্কানের তোর কেউ সঠিক শিক্ষা দিতে পারিসনি। ভালোভাবে বলছি, এমন মুক্ত চলাফেরা ইমন চৌধুরী মেনে নেবে না, তোকে সাবধান করলাম। তুই মাথা ঠান্ডা কর, আজই এভাবে বেরিয়েছে, এর আগে কখনো এভাবে বের হয়নি। আমার পরিবার সম্পর্কে তোর ধারণা আছে নিশ্চয়ই। ধারণায় অনেক কিছুই ছিল, সব বদলে গেছে। কিছুই বদলায়নি, সময় দিয়ে সব ঠিক হয়ে যাবে। আর কত সময় দেব? হ্যাঁ, চিৎকার করে উঠল ইমন। মুরাদ হক চকিয়ে গেল, বলল, ওকে বুঝিয়ে বলতে পারতিস, হুদায় আমারে ধমকাচ্ছিস। যাকগে, বাসায় ফিরে বুঝিয়ে বলবো। সে জাতির বোন অন্তত তোর না। ভাইরে ভাই, তোরে কে মাথার দিব্যি দিছিল আমার বোনের দিকে নজর দিতে? কতবার না করছি, গ্যাঞ্জাম করছি, কথা শুনোস নাই। এখন দেখ কেমন লাগে। আমি যদি চাই তোর বোনের তেরোমি 2 সেকেন্ডে বন্ধ করতে পারবো, করবো? ওই শালা বাড়াবাড়ি করবি না। শালা তো তুই আমার। শোন, আজ তোর বোনের সব কাণ্ড দেখবো, তারপর সে অনুযায়ী অ্যাকশন নেব। স্কুল শেষে চুপচাপ বাড়ি গিয়ে মুড়ি খাবি। বোন নিয়ে নো চিন্তা, ওকে? ইমন শোন, মুসু কিন্তু ছোট মানুষ, আমাদের মতো বোঝদারও হয়নি। তুই কিন্তু। বাকি কথা বলার পূর্বেই ফোন কেটে কুটিল হাসলো ইমন। বিড়বিড় করে বলল, সময়টার আগের জায়গাতে নেই। এখন ছাড় দেওয়া মানে নিজের অধিকারকে ছাড় দেওয়া। অনুষ্ঠান চলাকালীন সময়েই মুস্কানের 4-5 জন ফ্রেন্ড স্কুলে এলো। স্টেজের একপাশে শাহরির সাথে দাঁড়িয়েছিল মুস্কান। পূজা, শরণ, স্বর্ণা, শুভ আর তুর্য এসেছে। এরা 5 জনই মুস্কানের কাছের বন্ধু। এদের মধ্যে সবচেয়ে ক্লোজ হচ্ছে পূজা। পূজা হাত নেড়ে মুস্কানকে ইশারা করতেই মুস্কান এক গাল হেসে 2 হাতে শাড়ি সামলে ওদের কাছে চলে এলো। পূজা আর স্বর্ণা ঝাপটে ধরলো মুস্কানকে, বলল, দোস্ত ওরে হেপি লাগতেছে, দেবীর মতো সুন্দরী লাগতেছে রে, পুরাই দেবী। শুভ স্বর্ণের পিঠে চাপড় দিয়ে বলল, শালা গবেরিয়া বাচ্চা, ও তোদের দেবী হইতে যাবে কোন দুঃখে? তোরা পূজারে দেবী বলগা। আমাকে মুস্কান রে হুড়পুরি মতো লাগতেছে। তোর জয় বলল, আরে শালা রাখ তোর দেবী, রাখ তোর হুড়পুরি, আমাকে বান্ধবীর মতো সুন্দর লাগতেছে। এ পর্যায়ে অট্ট হাসিতে ফেটে পড়ল সকলেই। পূজা আচমকা মনে পড়েছে এই ভনিতেই মুস্কানের কাজ জড়িয়ে খুশিতে গদগদ হয়ে বলল, জানো আজ কিন্তু শরণ বিয়ার ব্যবস্থা করছে। তোর কাজ শেষ হলেই আমরা জমি আড্ডা দেব আর বিয়ার খাবো। অনেক দিনের ইচ্ছে মুস্কানের, সে বিয়ার খাবে। এই নিয়ে শরণ, শুভ, তুর্জয়কে কম কথা শোনায়নি। কেমন ছেলে ফ্রেন্ড এরা যে বান্ধবীদের সামান্য এই শখই পূরণ করতে পারবে না। অবশেষে যখন বান্ধবীদের শখ পূরণের ব্যবস্থা করলো, মুস্কান বেশ বাহবা দিতে থাকলো। কিন্তু স্বর্ণা চিন্তিত ভঙ্গিতে বলল, এই আমরা কোথায় যাব? আর যদি নেশা হয়ে যায় বাসায় ধরা পড়ে যাব তো। ছি, ফ্রি বলে এতটাই ফ্রি বলিনি।
তোরা আমার ক্লোজ ফ্রেন্ড, সেই হিসেবে তোদের বাসায় নিয়ে আড্ডা প্লাস ড্রিঙ্ক করতে পারি। বর্দি আর মেজে দাও তাদের বন্ধু বান্ধব নিয়ে আসে, তাই বললাম আর কি। ওদের কথার মাঝে মুস্কান ফোড়ন কেটে বলল, এই থাম তোরা, আমার কথা শোন। আমি যেভাবে হোক দাদাভাইকে ম্যানেজ করব। সন্ধ্যার দিকে দুর্জয় আমাকে বাড়ি পৌঁছে দিস, তাই হবে। তাহলে আমাদের শখের পার্টি পূজা সেনের বাড়িতেই হচ্ছে। সকলেই হৈ হৈ করে উঠল। মুস্কান আবার মুখে বিস্ময় ফুটিয়ে বলল, শরণ বলল, আরে না, কিসের নেশা হবে? কিছুই হবে না, জাস্ট চিল ম্যান। বিকেল 4টার দিকে অনুষ্ঠান শেষ। সে অনুযায়ী 4:10 আবার স্কুলের সামনে এসেছে ইমন। আসার পথে মুস্কানের জন্য একটি অ্যান্ড্রয়েড ফোনও কিনে নিয়েছে। গাড়ি থেকে নেমে গেটের সামনে যেতেই শায়রির সঙ্গে দেখা হলো ইমনের। ইমন শায়রির পিছন দিকে লক্ষ্য করে বলল, মুস্কান কোথায়? ওর বান্ধবীর বাসায় গেছে, আমাকে বলে গেছে সন্ধ্যার আগেই বাড়ি ফিরবে। চল আমাকে পৌঁছে দে। ব্রুকুচকে হুম বলে গাড়ির দিকে এগিয়ে গেল ইমন। অথচ মনটা উদ্বেগে আকুল হয়ে রইল। পরক্ষণেই ভাবল 3টা বছর তো এমনভাবেই কাটিয়েছে মুস্কান। আজ হঠাৎ তার চলাফেরায় হস্তক্ষেপ করা ঠিক হবে না। আস্তে ধীরে বুঝিয়ে শুনিয়ে নিজের মতো করে গড়ে নিতে হবে। মনকে হাজারটা সান্ত্বনা দিলেও ভিতরটা কেমন জ্বালা করছিল। তবুও নিজেকে শান্ত রেখে শায়রিকে বাসায় পৌঁছে দিতে গেল। চারদিকে মাগরিবের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। বহুদিন পর বান্ধবী রিক্তা ফোন করায় রাস্তার ধারে গাড়ি থামিয়ে ফোনে কথা বলছিল ইমন। যখন মাগরিবের আজান দিল তখন রিক্তাকে বিদায় জানিয়ে ফোন করলো মুরাদকে। মুরাদ রিসিভ করতেই ইমন বলল, মুসুর জন্য ফোন কিনেছি, দুপুরে দেওয়া হয়নি। তুই কি বাড়িতে আছিস? হ্যাঁ, বাড়িতেই। মুসু কি করে? ওকে বলবি টাকাটা তুই আমাকে দিয়েছিলে, আমি জাস্ট কিনে দিলাম। মুসু তো এখনো বাড়ি ফিরেনি, ফোনও সাথে নেই। ওর বান্ধবীর নাম্বার খুঁজতেছি। হোয়াট? একরাশ দুশ্চিন্তা নিয়ে বাড়ির সামনে থেকে মুরাদকে উঠিয়ে পূজার বাড়ির ঠিকানায় গাড়ি ঘোরালো ইমন। বিমর্ষ মুখে ড্রাইভ করছে সে। মুরাদের মুখেও বিষাদের ছায়া। ওদের দুজনের কেউ ভাবতে পারেনি মুস্কানের এতটা অধঃপতন হবে। মুরাদ যখন পূজাকে ফোন করে মুস্কান কোথায় জানতে চায়, পূজা ভয়ে ভয়ে বলে তাদের বাসাতেই। বিচলিত হয়ে মুরাদ মুস্কানের সাথে কথা বলতে চাইলে জানতে পারে মুস্কান ড্রিঙ্ক করেছে। পূজা এসবে অভ্যস্ত, তাই তার নেশা হয়নি। তুর্য মুস্কানকে নিজ দায়িত্বে বাসায় দিয়ে আসতে চেয়েছিল, কিন্তু মুস্কানের নাজেহাল অবস্থা দেখে মুস্কানকে না নিয়েই চলে গেছে। স্বর্ণা আর মুস্কান ব্যতীত সবাই নিজ বাড়ি ফিরে গেছে। স্বর্ণা আজ পূজাদের বাসায়ই থাকবে। তার ফ্যামিলি থেকে এটা অ্যালাউ করলেও মুরাদ কখনোই রাত বিরাতে বোনকে অন্যের বাসায় অ্যালাউ করবে না। একমাত্র ইমন ব্যতীত এবং চৌধুরী বাড়ি ব্যতীত আর কোথাও বা কারো কাছে মুরাদ মুস্কানকে অ্যালাউ করার কথা ভাবতেও পারে না। সবাই বিশ্বাসের যোগ্য হয় না, সবাই বিশ্বাসের মর্যাদা দিতে পারে না। পূজার বাড়ির সামনে গাড়ি থামাতেই মুরাদ হন্যি হয়ে বাড়ির ভিতরে ঢুকলো। প্রায় মিনিট 10 পর মুস্কান ছুটে বেরিয়ে হলো। ক্রোধে পুরো শরীর কাঁপছে ইমনের। সে ভিতরে গেলে বা মুস্কানের সামনে গেলে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে, যা সে ঘটাতে চায় না। তাই ভিতরে যায়নি, মুরাদ একাই গিয়েছে। কিন্তু মুরাদকে বের হতে না দেখে, মুস্কানকে একা অমন বিক্ষিপ্ত অবস্থায় বের হতে দেখে আর স্থির থাকতে পারল না ইমন। ক্ষিপ্ত মেজাজে এই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। মুস্কান তার ওষ্ঠ জোড়া ফুলিয়ে নাক টেনে টেনে কাঁদছে আর দ্রুত পা চালাচ্ছে। ইমনের চোয়াল জোড়া ক্রমশ দৃঢ় হতে শুরু করলো। তাতে দাঁত চেপে 2 হাতের মুঠো দৃঢ় করে বলিষ্ঠ দেহখানা মাটিতে গেড়ে দাঁড়িয়ে রইল সে। মুস্কান যখন ছুটতে ছুটতে ইমনকে পাশ কাটাতে নেয়, ইমন তখন নিজের বলিষ্ঠ হাত দ্বারা মুস্কান যখন ছুটতে ছুটতে ইমনকে পাশ কাটাতে নেয়, ইমন তখন নিজের বলিষ্ঠ হাত দ্বারা প্রচন্ড শক্ত করে মুস্কানের একটি হাত টেনে ধরে। মুস্কান এবার তার অধর পল্লব আধিক্য ফুলিয়ে ঘাড়ুছিয়ে অসুস্থ দৃষ্টি জোলা মিলে তাকায় ইমনের দিকে দৃষ্টিপাত করার সঙ্গে সঙ্গে ইমনকে প্রচন্ড শক্ত করে জড়িয়ে ধরে মুস্কান। বক্ষস্থলে মাথা রেখে 2 হাতে পিঠ খামচে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। অস্ফুট স্বরে বলতে থাকে, নানা ভাই, তুমি আমাকে এখানে থেকে নিয়ে চলো, অনেক দূরে নিয়ে চলো। দাদা ভাই খুব
খুব খারাপ। দাদু আমাকে মেরেছে, অনেক শক্ত করে মেরেছে। কথাটি শেষ করেই ইমন বুক পিঠের শার্ট খামছে কথাটি শেষ করেই ইমনের বুক পিঠের শার্ট খামছে ধরে বুকে মুখ ঘষতে ঘষতে গুনগুনিয়ে কাঁদতে থাকলো। কান দুটো গরম হয়ে গেল ইমনের। তার বক্ষস্থল কেউ যেন চিরে ফেলছে, এমন ব্যথা অনুভূত হলো। দৃঢ় হয়ে ওঠা চোয়াল জোড়া নিজের স্বাভাবিকতায় ফিরে এসেছে। মস্তিষ্কে চলা সমস্ত ক্রোধ যেন মাটিতে আছড়ে পড়েছে। মন এবং মস্তিষ্কে শুধু একটি বাক্যই উচ্চারিত হচ্ছে, মুরাদ কেন ওর গায়ে হাত তুলেছে? মুরাদ কতটা শক্তি প্রয়োগ করে ওকে আঘাত করেছে? একের সঙ্গে বন্ধু এবং বোনকে আঘাত করতে ওর অন্তত একের সঙ্গে বন্ধু এবং বোনকে আঘাত করতে ওর অন্তর একটুও কাঁপেনি? তুইও মুস্কান যখন তার সবচেয়ে নিরাপদ স্থানে মাথা রেখে অজস্র মুস্কান যখন তার সবচেয়ে নিরাপদ স্থানে মাথা রেখে অজস্র নালিশ জানাতে ব্যস্ত, ইমন তখন অনুভব করার চেষ্টায় আছে কতখানি ব্যথা পেয়েছে মুস্কান। না হয় একটা ভুল করেই ফেলেছে। এক ধমকেই যাকে কুপকাত করা যাবে তাকে মারার কি প্রয়োজন? যে জন্য নিজে না গিয়ে মুরাদকে পাঠিয়েছে। নিজের রাগের উপর নিয়ন্ত্রণ নেই বলেই সে সেখানে যায়নি। যেটুকুর ভয়ে সে যায়নি সেটুকুই যে মুরাদ ঘটাবে বুঝতে পারলে সে নিজেই যেত। সঠিক শাসন যখন নিতে পারবে তখন করতে হবে। এমন হিতাহিত জ্ঞান শূন্য মানুষকে মেরে আঘাত করে তো লাভ নেই। মুরাদ বাড়ি থেকে বেরিয়ে ইমন মুস্কানকে ওভাবে দেখে কিছুটা থেমে থেমে এগুতে লাগলো। ইমন মুরাদের রক্তিম চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, তুইও এতটা নিয়ন্ত্রণহীন? বুঝতে পারেনি। মুরাদ চটে গেল। ইমনের থেকে মুস্কানকে এক টান দিতে নিলেই ইমন চোখ মুখ দৃঢ় করে এক হাতে মুস্কানের পিঠ জড়িয়ে বাধা প্রয়োগ করলো। বলল, এনাফ, একটা দিয়ে রাগ না কমলে বাকিগুলো আমায় দে। ইমনের বলতে দেরি করলেও পিঠ বরাবর কষিয়ে কয়েকটা ঘুষি দিতে দেরি হলো না মুরাদের। গায়ের সর্বস্ব শক্তি খাটিয়ে কয়েকটা ঘুষি দিয়ে বলল, তোরই দিমু শালা, তোর জন্যই আজ এই অবস্থা। আম্মা আজ মরেই যাবো ওরে দেখলে। ইমনকে ওভাবে ঘুষি দেওয়াতে মুস্কান হাওমাও করে কেঁদে উঠল। আরো শক্ত করে জড়িয়ে ধরে অস্ফুট স্বরে বলল, নানা ভাই, দাদা ভাই আজ আমাদের মেরেই ফেলবে, আসো আমরা পালাই। মুরাদ বিরক্ত হয়ে তাকিয়ে রইল। ইমন মুরাদের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, ওকে আমার বাড়ি নিয়েছে। কাকিমা এই অবস্থায় দেখলে অসুস্থ হয়ে পড়বে। তোর কাকু এসব দেখে সবাইকে বকাঝকা করবে। আজ বাড়ি ফেরার দরকার নেই ওদের, আজ বাড়ি ফেরার দরকার নেই। তুই বরং রেমিকে ফোন করে বলে দে সকালে ফিরবি তোরা। চিন্তিত দৃষ্টিতে ইমনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল মুরাদ। মুস্কান ইমনের বুকে মাথা রেখেই উন্মাদের মতো মাথা চুলকাচ্ছে, বুক পিঠে শার্টে নাক ঘষছে। যদিও এত কিছুর মাঝে ইমনের প্রচণ্ড রিয়্যাক্ট করার কথা ছিল, তবুও সে কোনো প্রকার রিয়্যাক্ট করতে পারল না। পারবে কি করে? তার হৃৎপিণ্ড নামক পাখিটা যে তার বক্ষস্থল নিশ্চিন্ত মনে জায়গা করে নিয়েছে, সে নিশ্চিন্ত অনুভূতিটাকে অনিশ্চিত হবার সাহস যে তার নেই। সে নিশ্চিন্ত অনুভূতিটাকে যে অনিশ্চিত করার সাহস তার নেই। মুরাদের ফোনের রিংটোন আচমকাই ধ্যান ভাঙল তিনজনের। মুস্কান মাথা উঠিয়ে মুরাদকে দেখে আবারও ভীতিগ্রস্ত হয়ে ইমনের পিছনে চলে গেল। মুরাদের থেকে লুকানোর চেষ্টা করে পিছন থেকে ইমনের শার্ট খামচে ধরে বিড়বিড় করে বলল, দাদা ভাই আমাকে একটু ভালোবাসে না, সবার সামনে আমাকে মারলো। দাদা ভাই খুব খারাপ, আমি আর দাদা ভাইকে ভালোবাসবো না। ফোন রিসিভ করতেই মরিয়ম আক্তার জানালো রিমি মাথা ঘুরে পড়ে গেছে। তাই নিয়ে রিমির মা মরা কান্না জুড়ে দিয়েছে আর দোষারোপ করছে মুরাদকে। সে নাকি রিমিকে যত্ন করতে পারে না। বাড়ির মেয়ে বিয়ে করে কোনো দাম দেয় না মুরাদ। হতো পরের মেয়ে, বুঝতো এমন অনাদরে পরের বাড়ির লোকেরা কেমন শায়েস্তা করে। এসব শুনে মুরাদের মেজাজ আরো খারাপ হলো। ফোন কেটে দিয়ে গালিগালাজ করতে করতে বলল, শালার চাচা আর আম্মার কথায় ওই বেডির মাইয়ারে বিয়ে করাই ভুল হইছে। বালছাল আলাপ আর ভাল লাগে না। মুরাদের রাগ দেখে মুস্কান ভয়ে কেঁপে উঠল। ইমনকে ছেড়ে ছুটে পালানোর জন্য পিছন ঘুরতেই ইমন চট করে মুস্কানকে ধরে ফেলল। ব্যস্ত গলায় বলল, মুরাদ, গাড়িতে উঠে বস। হুঁশে নেই, যাতে অবস্থা ঘটিয়ে ফেলবে। মুরাদ দাঁতে দাঁত চেপে গাড়ির দিকে এগিয়ে গেল। পিছনের সিটে মুস্কানকে বসিয়ে মুরাদকে উঠতে বললে মুরাদ বলল, ডোর লক কর, আমার পাশে বসবে না, কান্নাকাটি করবে। ইমন ভ্রুকুচকে মুস্কানের দিকে তাকিয়ে ডোর লক করে দিল। মুস্কান
গাড়ির সিটে গুটিসুটি হয়ে শুয়ে গুনগুনিয়ে কাঁদতে শুরু করলো। ড্রাইভিং সিটে ইমন, তার পাশে মুরাদ বসেছে। ইমন জিজ্ঞেস করলো, এবার বল কি হয়েছে? আর বলিস না, জীবনটা তেজপাতা বানায় দিছে আমার চাচি। নিজেদের মধ্যে আসলে বিয়ে শাদী করাই উচিত না। যারে বিয়ে করছি তার কোনো অভিযোগ নাই, যত অভিযোগ ওই বেটির। রিমি অসুস্থ হয়ে পড়ছে, তাই বেটির ধারণা আমি ওর যত্ন করি না। বাঁকা হাসলো ইমন, বলল, সবাই কি আমার শাশুড়ির মধ্যে হবে নাকি? একটা দুটো ডিফারেন্ট হচ্ছে। মজা লস, শাশুড়ি নিয়ে গর্ব কর। তোর মতো জীবন তেজপাতা কুচি করা আমার বা হাতের খেল। মিররে মুস্কানকে এক ঝলক দেখে নিয়ে ইমন বলল, যেমন জামাই তেমন শাশুড়ি। শাশুড়িকে বেটি বেটি করস কেন? চাচি হিসেবে তো সম্মান দিতে পারিস নাকি? তাচ্ছিল্য সহকারে মুরাদ বলল, সামনাসামনি যে বেটি বলি না, এটা ওর 14 গোষ্ঠীর ভাগ্য। যাক, বাদ দে এসব। তুই বাড়ি যা, রিমির পাশে তোকে দরকার। এত সমস্যার মাঝে মুস্কানকে অবস্থায় বাড়ি নেওয়া একদমই ঠিক হবে না। আমি চাই না কেউ ওকে কটুবাক্য শোনাক বা কাকিমা ওর জন্য অসুস্থ হয়ে পড়ুক। না, মুস্কানকে একা রেখে যাব না আমি। ওর অবস্থা দেখছিস তুই? শান্ত দৃষ্টিতে এক পলক তাকিয়ে আবার সামনে দৃষ্টি নিক্ষেপ করলো ইমন, বলল, বন্ধুর প্রতি এতটুকু ভরসা করতেই পারিস। আর আমার বাড়িতে আমি একা থাকি না, বাবা মা আছে, পারুল আছে। মুরাদকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে সোজা নিজের বাড়ি এসেছে ইমন। ইরাবতীকে ফোন করে মুস্কানের কন্ডিশন জানানোর ফলে ইরাবতী মুস্কানের জামা কাপড় নিয়ে নিচের ওয়াশরুমে অপেক্ষা করছে। মুস্কানের এক সেট জামা সেদিন রেখে গেছিল বলে আজ রক্ষা হলো। ইমন মুস্কানকে ধরে ধরে বাড়ির ভেতরে নিয়ে ওয়াশরুমের সামনে গিয়ে ইরাবতীকে ডাকলো। ইরাবতী সব গুছিয়ে বের হতেই মুস্কান ঢুলু ঢুলু শরীরে ইরাবতীর দিকে তাকিয়ে অধর পল্ল পুছিয়ে বলল, ও আন্টি দেখো, দাদা আমাকে শক্ত করে থাপ্পড় দিয়েছে। মুখ এগিয়ে গাল বেঁধে কথাটা বলতেই ইরাবতী একবার ইমনের দিকে তাকালো। ইমন মাথা নিচু করে মুস্কানকে ছেড়ে উপরে উঠে গেল। দীর্ঘশ্বাস ছেড়ে ইরাবতী মুস্কানকে ওয়াশরুমের ভিতরে নিয়ে বলল, আমি তোমাকে হেল্প করে গোসল সেরে নাও। বিনিময়ে মুস্কান হু হু করে কেঁদে উঠল, বলল, তুমি আমাকে ভালোবাসো না আন্টি? কেউ আমাকে ভালোবাসে না, আমি এখানেও থাকবো না। কথাটি বলেই ইরাবতীকে ধাক্কা মেরে বেরিয়ে গেল মুস্কান। বাড়ির বাইরে যাবে, কিন্তু নেশার ঘরে বাইরের রাস্তা খুঁজতে খুঁজতে প্রায় 5 মিনিট বাঁধিয়ে দিল। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে সোজা ছাদে চলে গেল। এদিকে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ইরাবতীর বা হাতে কনুইতে বিষ লেগেছে। ব্যথায় পুরো হাত অবশ হওয়ার উপক্রম। কোনো মতে একটু পানি দিয়ে অমনি ওয়াশরুম থেকে বেরিয়ে পারুলকে চিৎকার করে ডাকতে লাগলো ইরাবতী। ডাক শুনে উপর থেকে ইমন, আকরাম চৌধুরী রান্নাঘর থেকে পারুল ছুটে এলো। মুস্কান বেরিয়ে গেছে শুনতেই গা শিউরে উঠল ইমনের। ইরাবতীর উপর রাগ ঝাড়তে গিয়েও পারল না আকরাম চৌধুরীর কথা শুনে। এসব কি ইমন? এমন থার্ড ক্লাস আচরণ আমার বাড়িতে চলবে না। আমি অবাক হয়ে যাচ্ছি, কোন পরিবারের সঙ্গে আত্মীয়তা করতে যাচ্ছি আমরা? চোয়াল জোড়া শক্ত হয়ে গেল ইমনের। চিবিয়ে চিবিয়ে বলল, এটা একটা মিস্টেক ছিল বাবা। ইরাবতী ক্রন্দনরত কণ্ঠে বলল, আমি ধরে রাখতে পারলাম না, ধাক্কা মেরে চলে বেরিয়েছে, বেশি দূর যায়নি। ইমন, তুই ওকে খোঁজ, রাত বিরাতে না জানি কোন অঘটন ঘটায়। হুঁশ ফিরল ইমনের। উৎকণ্ঠা হয়ে বাড়ির বাইরে গেল সে। এদিক সেদিক তাকিয়ে দৌড়ে রাস্তায় গেল। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিক দেখে নিয়ে হঠাৎই দৃষ্টি স্থির হয়ে গেল ছাদের কার্নিশে। আর দেরি করল না ইমন। বাড়ির ভেতর গিয়ে উপরে যেতে যেতে বলল, পারুল মায়ের হাতে মরম লাগানোর ব্যবস্থা কর। মুস্কান ছাদে আছে, আমি দেখছি, ওকে দরকার পড়লে ডেকে নেব। ইমন চলে যেতেই আকরাম চৌধুরী ক্রোধে ফেটে পড়লেন। চিৎকার করে বললেন। ইরাবতী সোফায় বসে ব্যথা পাওয়া হাতটি চেপে ধরে বলল, বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, বাদ দাও। আমার নিজের সন্তান যেখানে এইসবের ধারে কাছে যায় না, সেখানে ছেলের হবু বউ কিনা মাতাল হয়ে এই বাড়িতে প্রবেশ করেছে। আমি কি মরে গেছি? কিসব বলছো তুমি? ইমনের বুদ্ধি লোপ পেয়েছে বলে তুমিও একই পথে হাঁটা ধরেছ। তাহলে কি করব? ওদের উপর চিৎকার চেঁচামেচি করব? এতে সমাধান হবে কোনো সমস্যা? নাকি তোমার ছেলে আবার তোমার ভয়ে নিজের ভালোবাসার জলাঞ্জলি দেবে? কোনটা বলো? ভয়ঙ্কর রেগে হাত ঝাঁকি দিয়ে উপরে চলে গেল আকরাম চৌধুরী। পারুল ভয়ে ভয়ে মলম নিয়ে এসে ইরাবতীর সামনে বসতেই ইরাবতী পারুলকে এক ধমক দিয়ে গটগট করে উপরে চলে গেল। স্বামী স্ত্রী ছেলের
সমস্ত রাগ যেন পারুলের উপর আশ্রে পড়ল। তবদা খাওয়ার চেহারায় ইরাবতীর যাওয়ার পানে কয়েক পল চেয়ে থেকে রান্নাঘরে চলে গেল পারুল। রাত 9টা ছুঁই ছুঁই। শহুরে রাত। বিস্তর আকাশের নিচে বেসামাল হয়ে ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছে 18 বছর বয়সী এক তরুণী। তারা ঝলমলে আকাশের মধ্যমণি চাঁদটির আলোয় উজ্জীবিত হয়ে আছে সমস্ত ধরনী। শহরের আনাচে কানাচে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র আলোর বাতি। রাস্তায় রয়েছে ল্যাম্পপোস্টের খোলাতে বাতি। সে রাস্তায় বিরতিহীনভাবে চলছে যানবাহন। চারদিকের এত এত আলো, ভিন্ন মাত্রার সুরধ্বনি, কোনো কিছুতেই আর খেয়াল দিতে পারল না ইমন। তার খেয়াল কেবল একদিকেই, সেদিকেই সম্মোহনী দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে। শাড়ির ধরাশাহী আঁচলটা ছাদের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে মুস্কানের। কোমর ছাড়া চুলগুলো এলোমেলো হয়ে পুরো শরীর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছাদের বর্ডারে দুহাত রেখে বিরতিহীনভাবে বিড়বিড় করে চলেছে মেয়েটা। সেদিকে দীর্ঘ সময় তাকিয়ে রইল ইমন। এক পর্যায়ে দৃষ্টি জোড়া বন্ধ করে ওষ্ঠ জোড়া ফাঁক করে কয়েক দফা উত্তপ্ত শ্বাস ছাড়ল। যখন দৃষ্টি মেলে সম্মুখে তাকালো, বুকের ভিতরটা ধক করে উঠল।